একদিকে হাজার হাজার কোটিপতি হয়েছে, অন্যদিকে 4 কোটি মানুষ বেকারত্বের অভিশাপ নিয়ে দিনাতিপাত করছে। 2 কোটি মানুষ ঘর বাড়ি ঠিকানাবিহীন ছিন্নমূল হয়ে মরার মতো বেঁচে আছে। পরাধীন আমলে একজন শ্রমিক 1 মাসের বেতন দিয়ে 5 মণ চাল কিনতে পারত, আর এখন মাসের বেতনে 1.5 মণ চালও কিনতে পারছে না। ধনী দরিদ্রের বৈষম্য উন্নত পুঁজিবাদী সাম্রাজ্যবাদী দেশকে হার মানিয়েছে। 5 ভাগ ধনী লোক যে গতিতে আরো ধনী হচ্ছে, তার চেয়ে অধিক গতিতে 95 ভাগ সর্বহারা আধা সর্বহারা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ গরিব হচ্ছে। ঢাকা শহরে এমন কিছু প্রাইভেট স্কুল আছে যেখানে প্রথম শ্রেণীর একটি শিশুকে মাসিক 35,000 টাকা থেকে 70,000 টাকা বেতন দিয়ে কিছু লোক লেখাপড়া করায়। অন্যদিকে 35 টাকা 70 টাকা জোগাড় করতে না পেরে লক্ষ লক্ষ শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে অন্ধকার জীবনে প্রবেশ করে, অমানবিক শিশু শ্রমে যুক্ত হয়ে শারীরিক মানসিক পঙ্গুত্ব বরণ করে। আর যারাও বা কিছুটা শিক্ষার সুযোগ পায়, তাদের সামনে চলার পথকে সংকীর্ণ করে তোলা হয়েছে, যার জন্য এইবারে এইচএসসিতে পাশ করা 98,692 জন ছাত্রছাত্রী কোথাও ভর্তি হতে পারবে না। অন্যদিকে জিপিএ 5 পাওয়া 22,045 জনের সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না আসন সংকটের কারণে। তাহলে কিভাবে দেশের এই বিপুল জনশক্তিকে জনসম্পদে পরিণত করে উন্নতির পথে এগিয়ে চলা সম্ভব? কৃষকের কথা অহরহ বলা হলো, তাদের জীবনমান উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূমি সংস্কার আজও হয়নি। কৃষি খাতে ভর্তুকি বাড়ানো, উন্নয়ন বাজেটে 40 ভাগ বরাদ্দের দাবি আজও অপূরিত। গ্যাস অনুসন্ধানে আমাদের দেশের পেট্রোবাংলা বাপেক্স 10টি কূপ সফলভাবে খনন করেছে। কোথাও আগুন লাগেনি, দুর্ঘটনা ঘটেনি। অথচ সাম্রাজ্যবাদী বহুজাতিক কোম্পানিগুলিকে ডেকে এনে তাদের 79 ভাগ আর আমাদের 21 ভাগ বন্টনের ভিত্তিতে জাতীয় স্বার্থকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এদের মধ্যে অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে এবং নাইকো ছাতকের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেছে হাজার হাজার কোটি টাকার গ্যাস সম্পদ। তারা কোনো ক্ষতিপূরণ দেয়নি। 100 টাকার মধ্যে 6 টাকা প্রাপ্তির বিনিময়ে দেশের কয়লা খনি তুলে দেওয়া হয়েছিল বিদেশি কোম্পানির হাতে। ফুলবাড়ির জনগণের সংগ্রাম এবং 6 জন মানুষের জীবনের বিনিময়ে তা আমাদের রক্ষা করতে হয়েছিল। অতীতে যারা এসব কাজ করেছিল সেই সব দলের এতটুকু আত্মসমালোচনা কিংবা অনুশোচনা আমরা দেখিনি। নির্বাচন আসলেই নানা প্রতিশ্রুতি ও ফিরিস্তি প্রদান করার রীতি এদেশে চালু আছে। আমরা মনে করি জনগণের সংগ্রামী ঐক্য এবং সামাজিক উদ্যোগ ভিন্ন কোন দল যত বড়ই হোক বা তাদের কর্মসূচি যত সুন্দর হোক, একা তাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। স্মরণ করুন 1971 সালের 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর 9 মাসের মুক্তিযুদ্ধের সময়কালের কথা। তখন পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশীয় দোসরদের সাথে নিয়ে পরিণত হয়েছিল হানাদার বাহিনীতে। অন্যদিকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী সরকার দেশের বাইরে ভারতে। দেশে একদিকে ঘাতক বাহিনী এবং অন্যদিকে মুক্তি সংগ্রামী জনতা ভিন্ন কোন সরকার নেই। তখন কি শ্রমিক জনতা বসেছিল? তারা যুদ্ধও করেছে, উৎপাদনও করেছে। 9 মাস জিনিসের দাম বাড়েনি, মজুদদারি মুনাফাখোরি হয়নি। রাজাকার বদর বাহিনীর খুন ধর্ষণ অগ্নিসংযোগ ভিন্ন কোন চুরি ডাকাতি ছিনতাই খুন খারাপি নারী নির্যাতন হয়নি। তখন কি মানুষ এমপি মন্ত্রীদের নির্দেশের আশায় প্রহর গুনেছিল, না আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের অপেক্ষায় ছিল? পরাধীন দেশের স্বাধীনতাকামী জনগোষ্ঠী যখন মুক্তির স্বপ্নে আদর্শ চেতনায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব সচেতন হয়ে কাজ করেছিল, তখন সমস্যা হয়নি। কিন্তু স্বাধীন দেশে যখন থেকে এই জনগোষ্ঠীর উপর ধনিক শ্রেণীর সরকার চেপে বসেছে, তখন থেকেই দুর্দশার সূত্রপাত হয়েছে। তা না হলে কেন আমাদের 2 বার সামরিক শাসন, 2 প্রেসিডেন্ট হত্যা, জেল হত্যা, 30-35 হাজার রাজনৈতিক কর্মী খুন, অসংখ্য সৈনিকের ফাঁসি, 5 বার জরুরি অবস্থা জারি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা নৃশংস বোমা গ্রেনেড হামলা, ক্রমবর্ধমান দারিদ্র, বেকারত্ব, নারী নির্যাতন, অসংখ্য কালাকানুনের বেড়ি, সাম্রাজ্যবাদের খবরদারি, কালো টাকা, পেশি শক্তির দাপট, মৌলবাদী যুদ্ধ অপরাধী, স্বৈরাচারী শক্তির পুনর্বাসন ও আস্ফালন ইত্যাদির মধ্যে আমাদের বাস করতে হচ্ছে। পাহাড় এবং সমতলের আদিবাসী দলিত জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি বিকাশের কোন সাংবিধানিক স্বীকৃতি নেই। আসলে জনগণের নিজস্ব শক্তি ও নীতি আদর্শ ভিত্তিক জনগণের সরকার প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত এই সংকট যাবে না। একদিন আমরা গুহাভাসী ছিলাম বলে সেখানেই থেকে যাব, এই মানসিকতা থাকলে আমরা আজকে সভ্যতায় আসতে পারতাম না। তাই দলীয় মোহ, অন্ধ আবেগ ও স্বার্থ সুবিধা ত্যাগ করে আসুন নীতিনিষ্ঠার উপর দাঁড়াই, জনগণের নিজস্ব শক্তি নির্মাণ করি। যুবক তরুণ সহ নব প্রজন্মের সকলের কাছে আমাদের এই আহ্বান। আজ সারা বিশ্বের দিকে তাকালে আমরা দেখব বিশ্ব পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা এক মহাসংকটে পড়েছে। 2 বার 2 বড় সংকটে পড়ে 2টি বিশ্বযুদ্ধ বাঁধিয়ে এখন ইরাক, আফগানিস্তান দখল ও প্যালেস্টাইনে অর্ধ শতাব্দীকালের ধ্বংসযজ্ঞ চালিয়ে তারা সংকট কাটাতে পারছে না। আমেরিকা সহ উন্নত ধনতান্ত্রিক বিশ্বে অর্থনৈতিক মন্দা সর্বত্র ধস নামিয়ে দিয়েছে। শত সহস্র কোটি ডলার দিয়ে একচেটিয়া ধনকুবের গোষ্ঠী এবং তাদের প্রতিষ্ঠানকে বাঁচানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ ছাঁটাইকৃত শ্রমিক, গৃহহীন বেকারদের বাঁচানোর জন্য তেমন রাষ্ট্রীয় সহায়তামূলক উদ্যোগের কথা শোনা যায়নি। এই যখন উন্নত ধনতান্ত্রিক
সম্প্রতি বিশ্বের পরিস্থিতি, তখন সংকটের জর্জরিত সাম্রাজ্যবাদ নির্ভর বাংলাদেশের অনুন্নত পশ্চাৎপদ পুঁজিবাদী ব্যবস্থা বহাল রেখে যত সংস্কার, পুনর্বাসন এবং মিশন ভীষণ নেওয়া হোক না কেন, জনজীবনের দুর্ভোগ দুর্দশা কমানো যাবে না। তাই আমরা মনে করি বাংলাদেশের ধনবাদী আর্থ সামাজিক ব্যবস্থার আমূল অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন জরুরি। মুক্তিযুদ্ধের মৌল চেতনার সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা জরুরি। সেই লক্ষ্যকে সামনে রেখে আসন্ন নির্বাচনকে ঘিরে আমরা একটা নৈতিক জাগরণ ঘটাতে চাই, রাজনীতির গুণগত উত্তরণ ঘটাতে চাই। আমরা আশা করি অধঃপতিত, দুর্নীতিগ্রস্ত, দুর্বৃত্তায়িত বুর্জুয়া রাজনীতি প্রত্যাখ্যান করে জনগণ নীতি আদর্শ ভিত্তিক বিপ্লবী দলের পেছনে ঐক্যবদ্ধ হবেন। আমাদের দল 1980 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা স্বৈরাচার বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক সংগ্রাম, অপসংস্কৃতি বিরোধী আন্দোলন, গণবিরোধী শিক্ষানীতি, শিক্ষা সংকোচন বিরোধী আন্দোলন, শ্রমিক, কৃষক, ভূমিহীন, মেহনতি মানুষের স্বার্থ রক্ষায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগ্রাম করেছি। এই সংগ্রামে ঢাকার পোস্তগোলা, শ্যামপুরে আমাদের 2 জন শ্রমিক, সাতক্ষীরা, কালীগঞ্জে 2 জন কৃষক কমরেড শহীদ হয়েছে। ভারত কর্তৃক মেঘনা, সুরমা, কুশিয়ারা নদীর উজানে বরাক নদীতে টিপাই মুখে বাঁধ দেয়া, আন্তঃনদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর, যমুনা নদীর পানি প্রবাহ কমিয়ে দেওয়ার বিরুদ্ধে ঢাকা, কুড়িগ্রাম, সিলেট, জকিগঞ্জ লং মার্চ করেছি। তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষার দাবিতে ঐক্যবদ্ধভাবে ঢাকা, বিবিয়ানা, ঢাকা, মংলা, ঢাকা, চট্টগ্রাম লং মার্চে অংশগ্রহণ করেছি। নাইকোর কাছ থেকে গ্যাস দুর্ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের দাবিতে ট্যাংরাটিলা পদযাত্রা করেছি। আদমজি বন্ধ হওয়ার প্রতিবাদে নারায়ণগঞ্জ, ঢাকা পদযাত্রা করেছি। 71-এর যুদ্ধ অপরাধীদের শাস্তির দাবিতে গণ আদালত, জনমত গঠন আন্দোলনে অংশ নিয়েছি। আমরা পাহাড় এবং সমতলের আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ, দাবি আদায়, নির্যাতন রোধ এবং তাদের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত জীবনাধিকারের সাংবিধানিক স্বীকৃতি সংগ্রাম অব্যাহত রেখেছি। সংবিধানের অগণতান্ত্রিক সংশোধনী এবং কালা কানুনের বিরুদ্ধে সোচ্চার থেকেছি। দেশে দেশে সাম্রাজ্যবাদী হানাদারি, ইরাক, আফগানিস্তান, প্যালেস্টাইনের স্বাধীনতা ও প্রতিরোধ সংগ্রামের সাথে সংহতি প্রকাশ করেছি। বিশ্ব বিবেক এবং জনমতের সাথে একাত্ম হয়েছি। দুর্নীতি, দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জনগণের স্বার্থে নীতিনিষ্ঠ আদর্শবাদী রাজনীতি নির্মাণের লক্ষ্যে আমরা স্রোতের বিরুদ্ধে অবিরাম কাজ করে চলেছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি মানুষ দুর্নীতি, দুর্বৃত্তায়িত রাজনীতির বিরুদ্ধে ঘৃণা পোষণ করেন এবং এর অবসান চান, কিন্তু শুধু চাওয়া দিয়ে তা পূরণ হবে না। যতক্ষণ পর্যন্ত বিকল্প আদর্শবাদী রাজনৈতিক শক্তিকে আপনারা সকল দিক থেকে সহযোগিতা সমর্থন দিয়ে দাঁড় না করাবেন। আমরা এবার নির্বাচনে 57 জন প্রার্থী দিয়েছি এবং তাদের জন্য ভোট যেমন চাইছি, তেমনি ভোটের খরচ যোগানের জন্য আমরা আহ্বান রেখেছি। এটা শুধু অর্থ যোগান নয়, একটা নৈতিক জাগরণ বটে। আমাদের দল সহ গণতান্ত্রিক বাম মোর্চার পক্ষ থেকে 62 জন প্রার্থী দাঁড়িয়েছে। অন্যান্য বামপন্থী দলও সতর্কভাবে প্রার্থী দিয়েছে। দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, বামপন্থী শক্তির পক্ষে অবস্থান নিন, শক্তিশালী করুন। বামপন্থীদের মধ্যে বিচ্যুতির এবং বিভ্রান্তির নজির আছে, আবার নীতিনিষ্ঠাও আছে। বিচ্যুতি কখনো অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে না। আমরা বহুদিনের পরীক্ষায় এই দাবি রাখতে পারি, সত্যিকার আদর্শনিষ্ঠ বিপ্লবী দল ও বাম স্রোতধারাকে শক্তিশালী করুন। তাহলেই কেবল একবার জ্বলন্ত চুলার আগুনে পোড়া আর একবার ফুটন্ত কড়াইতে ভাজা হওয়ার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারুন। আসুন এই জাতির দীর্ঘকালের সংগ্রাম ও মহান আত্মত্যাগের মর্যাদা রক্ষা করি। চলমান এবং আগামী মহাসংকট থেকে জনগণকে রক্ষা করার শক্তি সাহস অর্জন করি। মই মার্কায় ভোট দিয়ে সংসদে আপনার কণ্ঠস্বর তুলে ধরুন। সংগ্রামী ঐক্য গড়ে তুলুন। সমাজতন্ত্র নির্মাণ করে মনুষ্যত্ব নিয়ে বাঁচার রাস্তা এবং সুন্দর ভবিষ্যৎ রচনা করুন। সবাই ভালো থাকুন। আপনাদের ধন্যবাদ।